আরে উঠে যা রে, আরে ওরা আসছে। এরই মধ্যে একটা গোষ্ঠী আসে। একটা ছোট মেয়েকে দুটো লোক কাঁধে ঝুড়ি করে নিয়ে আসছে। পাশে বাচ্চাটার মা বাবা কাঁদতে কাঁদতে মাথায় ছাগলের রক্ত ঘড়ায় ভরে কাউরিয়াদের পেছনে আসছে। ওরা যখন রাঙ্গার ঝুপড়ির কাছে আসে, রাঙ্গা, সব জিনিস তৈরি তো? সব তৈরি আছে সাহেব, আমার ছেলেদের পাঠিয়েছি, ওরা সব প্রস্তুতি করে নেবে। এমন বলে সবাই জঙ্গলে গেল। জঙ্গলের একদম কাছেই একটা বট গাছের কাছে মানুষের হাড্ডি দিয়ে তৈরি করা একটা দোলনা রয়েছে। তার পাশে দাঁড়িয়ে আছে রাঙ্গার ছেলে ভাদ্রি আর বাবলু। কাঁড়ে করে নিয়ে আসা বাচ্চাদের ওই দোলনায় শুইয়ে দিয়ে ঘড়ায় যে ছাগলের রক্তটা নিয়ে আসে তার মতন আখের রসের পাতা মেশানোর পর ওই সব রক্ত সবুজ হয়ে যায়। ঘড়ার আধা রক্ত বাচ্চার উপরে ঢেলে দেয়, আর বেঁচে থাকা রক্ত আসার সময় জঙ্গলের রাস্তায় একটা ধারার মতন বইয়ে দিয়ে একটা ঘাটির কাছে ওই ঘোড়াটাকে ফাটিয়ে পেছন দিকে না তাকিয়ে ভাদ্রি আর বাবলু ফেরত এসে যায়। ঠাকুর, আরো 28টা বাচ্চার বলি দিতে হবে। অন্যায় করে আমরা নিরীহ শিশুদেরকে মারছি। আমাদের গ্রামের অভিশাপ কবে শেষ হবে কে জানে। চলুন সবাই। সাহেব, ওইটা ওইটা আরে, এই দুঃখতে তো আমি ভুলে গেছিলাম। এই না, এই টাকাটা আমাদের জন্য উপযুক্ত নয় সাহেব, আমাদের আরো দিন। হ্যাঁ হ্যাঁ, দাদা ঠিক কথাই বলছেন, আমাদের আরও টাকা দরকার সাহেব। যখন দুই ছেলে গ্রাম প্রধানকে জিজ্ঞাসা করলো তখন রাঙ্গার মাথা গরম হলো। ওই দুজনকে নিজের লাঠি দিয়ে পিটিয়ে, চুপ কর অপদার্থ, সাহেবের মুখে কথা বলছো, পাগল হয়ে গেছো? গ্রামে বাচ্চারা মারা যাচ্ছে, তার কোনো দুঃখ নেই তোমাদের, পয়সা দরকার শুধু, তোমাদের হাত পা ভেঙে দেব, বুঝলে? এটা বলে রাঙ্গা নিজের দুই ছেলের উপর রাগে একদম ফেটে পড়ল। কি জোয়ান ছেলেদেরকে একটা বাচ্চাদের মতন তুমি মারছো? অজ্ঞানবশত চেয়ে বসেছে। ঠিক আছে, এই নাও। এমন বলে আরেকটু টাকা পয়সা দিয়ে ওখান থেকে চলে যায়। ওরে, তোদেরকে কতবার বলতে হবে, কাউকে পয়সা চাওয়ার দরকার নেই, আমরা ভিখিরি নয়। না বাবা, আমরা যেই টাকা পাই সেইটা যথেষ্ট নয়, একবেলার খাবার খুব কষ্টে জোটে। শুধু বলি সপ্তাহতেই আমরা একটুখানি ভালো মন্দ খেতে পারি। ভদ্রি, বাবার কথা শোনো, চলো ঘুমাতে চলো। এই না প্রত্যেকবারের মতন বলির পাপ আমাদের না লাগুক, তাই এই পুজো করা নিমের জল খেয়ে শুয়ে পড়ো। ওরা তিনজনে ওই তেতো রসটা খেলো আর গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়ল। ভোর হওয়ার আগেই রাঙ্গা একলাই জঙ্গলে বলির গাছের কাছে গিয়ে এটা সুনিশ্চিত করল যে দোলনায় বাচ্চা নেই। আবার ফেরত ঝুপড়িতে গেল। ও ঝুপড়ির কাছে এসে ওখানেই ডান্ডায় যে রক্ত ডিপকটা জ্বালালো, পাশে থাকা ঢোলটা বাজাতেই ঘুম থেকে জেগে ওঠে ভাদ্রি আর বাবলু। বাইরে এসে সবসময়ের জন্য দুজনে বাঁশি বাজাচ্ছিল। ঢোলের বাজনা, বাঁশির আওয়াজ শোনা যাওয়া পর্যন্ত গ্রামের লোকেরা বাইরে আসে না। এই গ্রামটার নাম নিম্বলি। এটা একটা ছোট সুদূর গ্রাম। এখানে সবাই নিজের কাজ নিজেই করে আর খুব খুশিতেই থাকে। কিন্তু এত শান্ত গ্রামটাও একটা রাক্ষসীর কবচে রয়েছে। ওই রাক্ষসীটার নাম কারিশকা। গ্রামকে ওই রাক্ষসীর থেকে বাঁচানোর জন্য 1 বছরের ভেতরের বাচ্চাকে প্রত্যেক অমাবস্যায় বলি দেওয়া হয়, নাইলে করিষ্কার হাতে বলি হয়ে যায়। ও পুরো গ্রামটাকে শ্মশান বানিয়ে দিত। এমন ছিল গ্রাম প্রধান রাজেন্দ্রনাথের একমাত্র মেয়ে নন্দিনীর বিয়ে দেবেন্দ্রর সাথে হয়। গর্ভবতী হওয়ার পরে মেয়ে আর জামাই একবারও বাড়ি ফেরেনি। 2 বছর পরে নিম্বলিতে আসে, তাও না জানিয়ে। মা, বাবা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি নন্দিনী। তুমি বাচ্চাকে নিয়ে কেন এলে? তোমার দেখার ইচ্ছে ছিল, আমাদের বলে দিতে আমরা আসতাম। এই গ্রামটা অভিশপ্ত। মা, আমি শ্রাপ টাপ জানি না, আমি তো এসবে বিশ্বাসই করি না। আমার বর এত বছর পর সময় পেয়েছে,
উনি বললেন চলো গ্রামে যাই, তোমাদের কতদিন দেখিনি, তাই চলে এলাম। তোমাদের যদি পছন্দ না হয়ে থাকে আমরা চলে যাচ্ছি। এমন কোনো ব্যাপার নেই মা। গ্রামে অমাবস্যার অনুষ্ঠানের ব্যাপারে ভেবে তোমার মা চিন্তিত, আর তোমাকে এতদিন ধরে এখানে আসতে দেয়নি। আচ্ছা, এখন এসে গেছো তো ভেতরে এসো। আরে বাবলু, ভদ্রি, এই জিনিসপত্র জামাইয়ের ঘরে রেখে দাও। হ্যাঁ বাবা, যখন আমরা ফিরছিলাম তখন রাস্তায় গ্রামের চৌরাস্তাতে অনেকগুলো সাদা ঝান্ডা আছে, ওর মধ্যে কিছু নামও লেখা আছে। সেইগুলো কি জিনিস, কে রেখেছে সেইগুলো? বাবা, এটা সেই বাচ্চাদের প্রতীক রূপে লাগানো ঝান্ডাগুলো, যাদের গ্রামের ভালোর জন্য বলি দেওয়া হয়েছে। কি ছোট বাচ্চাদের বলি দেওয়া হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা, তোমার বাচ্চা জন্ম হওয়ার পরে প্রথমবার এই গ্রামে এসেছো। সময় নিয়ে তোমাকে ভালো করে সব বলবো। আগে তোমরা একটুখানি বিশ্রাম নিয়ে নাও। আমি গিয়ে বন্ধুদেরকে বলে আসি যে আমার নাতনি এসেছে। এটা তুমি কি করছো? তুমি কি আমাদের নাতিরও বলি দিয়ে দেবে? মালিনী, তুমি কি এইসব বলছো? হ্যাঁ গো, যদি গ্রামবাসীরা জানতে পারে আমাদের নাতি 1 বছরের, তাহলে আসছে অমাবস্যায় ওকে বলি দিতে বলবে। তাই এই কথাটা গুপ্ত রাখাই ভালো। বাবা, মা যদি বলছে এই ব্যাপারটা এত বিভৎস, আমাদের চুপচাপ থাকা ভালো, কেউ যেন জানতে না পায়। মা নন্দিনী, তোদেরকে গ্রামে আসতে কেউ দেখে ফেলেনি তো? আমাদের দেখেছে, কিন্তু বাচ্চাটাকে বোধহয় কেউ দেখেনি। তখন হর্ষিনী ঘুমিয়েছিল। যখন আমরা ঘরে আসছিলাম তখন বাবলু আর ভাদ্রি বাচ্চাটাকে দেখেছে। ও ভাগো, কেন তোরা আমাদেরকে না জানিয়ে এসেছিস? কিন্তু শোনো গো, আগে এই বাবলু আর ভদ্রর মুখটা বন্ধ করো, যাও। রাজেন্দ্রনাথ বাবলু আর ভাদ্রকে ডেকে ওদেরকে সব কথা বলে, তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দেব, কিন্তু গ্রামে কাউকে বলবে না যে আমার 1 বছরের নাতনি আছে। দয়া করে তার প্রাণের রক্ষা করো। ঠিক আছে সাহেব, এই বিষয়ে কাউকে বলা হবে না। আমাদের টাকা দরকার নেই, আমাদেরকে বিশ্বাস করুন। এমন রাজেন্দ্রনাথকে প্রতিজ্ঞা করে ওরা ওখান থেকে চলে যায়। এ কি দাদা, আমাদের গ্রামের রীতিনীতি হিসাবে 1 বছরের একটা বাচ্চার আমাদেরকে তো বলি দিতে হয়, না হলে আমরা করিষ্কার হাতে মারা যাব। কাউকে না বলার তুমি কথা কেন দিলে? আরে কথা দিলেও তাহলে তুমি পয়সাটার ব্যাপারে কেন মানা করলে? সেই টাকাটা নিয়ে নিলে তুমি, আমি, বাবা কিছুদিন শান্তিতে ভালো খাবার খেয়ে বাঁচতে পারতাম। ছোট বাচ্চাদের বলি দেওয়া অনেক বড় পাপ, আর সেটা আমরা নিজের হাতে করছি। যদি আমরা বলবো না, তাহলে বাচ্চাটা তো বেঁচে থাকতে পারবে। আমাদের পুণ্যর জন্যই আমি করলাম ভাই। আমাদের যেরম হোক করে ওই বলিদানটাকে আটকাতে হবে। ঠিক আছে দাদা। এইভাবে 3 মাস পেরিয়ে যায়। গ্রামের লোকেরা একটা আরো বলিদানের জন্য তৈরি। আরো একটা বাচ্চাকে বলির কাঁওয়াড়িয়াতে রেখে নিয়ে এসেছে। রাঙ্গাকে সাথে নিয়ে জঙ্গলে বলির গাছের কাছে গিয়ে ওই বাচ্চাটাকেও বলি দিয়ে সবাই নিজের নিজের বাড়ি চলে যায়। রাঙ্গা যে নিমের তেতোটা দিয়েছিল সেটা খেয়ে গভীর নিদ্রায় চলে যায়। মধ্যরাত্রি হয়েছিল যখন বাবলু আর ভাদ্রি কারোর দরজা খোলার আওয়াজ শুনল। ওরা দেখল যে রাঙ্গা চুপচাপ একলা কম্বল ঢেকে ওই বটগাছের দিকে যাচ্ছে। বাবলু আর ভাদ্রি কিছু সন্দেহ করল। ওরা নিজেদের বাবার পিছু ধরল। রাঙ্গা দোলনার থেকে বাচ্চাটাকে উঠিয়ে নিজের কাঁধে বেঁধে কাছের জঙ্গলে চলে যায়। বাবলু আর ভাদ্রিও ওদের পেছনে যায়। রাঙ্গা জঙ্গলের শেষে যেখানে ঘোড়াটা ভাঙা হয়েছিল ওখানে চড়ে ও বাচ্চাটাকে উপরে ওঠায়। তখন বাচ্চার কান্নার আওয়াজ শুনে 2টো ভূত কোথা থেকে উঠে আসে আর রাঙ্গাকে উঠিয়ে নিয়ে যায়। বাবলু আর ভাদ্রি আশ্চর্য হয়ে সব কিছু দেখছিল। ওরা বুঝতে পারল না যে ওখানে কি হচ্ছে। উনি আমাদের বাবা নয় তো, যে এতদিন ধরে বাচ্চাদের বলি নিচ্ছিল? বাবাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? আমার তো সব বিদঘুটে মনে হচ্ছে। আমার সবসময় সন্দেহ হয়েছে বাবা কোনো একটা রহস্য আমাদের থেকে লুকাচ্ছে। তাই আমি তোমাকে আগেই বাবার সামনে সেই কাঢ়া খাওয়ার ঢং করতে বলেছিলাম। কাঢ়া আমাদের খাইয়ে দিয়ে বাবা খায় না, আমাদেরকে দেখিয়ে ভান করে জানলা দিয়ে বাইরে ফেলতে আমি অনেকবার দেখেছি। তুমি ভয় পেও না ভাই, আমরা নিজেরাই এর সমাধান ঠিক বের করে নেব। তুমি গ্রাম প্রধানের ঘরে চলো।
বাবলু আর ভদ্রি গ্রাম প্রধানের বাড়ি গেল। ওরা যা কিছু দেখেছিল সবকিছু বলল, কিন্তু গ্রাম প্রধান রাজেন্দ্রনাথকে এই কথাটা বিশ্বাস হলো না। বাজে কথা বন্ধ করো। তোমার বাবার পরামর্শের কারণেই আজকে এই গ্রাম সুরক্ষিত, না হলে এতদিনে আমরা ভূতের হাতে মারা যেতাম। তাড়াতাড়ি এখান থেকে যাও। ব্যাপারটা এমন ছিল, ওইদিকে ভৈরব করিষ্কার মূর্তির সামনে বসে পুজো করছিল। ভূত কল্পিকা শূদ্র রূপা মাতা করিষ্কা জয় হো। ভূত কল্পিকা শূদ্র রূপস্য মাতা করিষ্কা জয় হো। ভৈরব করিষ্কাকে আরো একটা বাচ্চার বলি দিয়ে দিল। এতদিনে আমরা 18টা ছোট বাচ্চার বলি দিয়ে দিয়েছি, আরো 27টা বলি দেওয়া অব্দি তোমার ইচ্ছে পূর্ণ হবে না। তুমি যে সম্পত্তি হারিয়েছ সেটা ফিরে পাবে না। এতগুলো বাচ্চার বলি দিতে অনেক সময় লেগে যাবে, ততদিন আমি বেঁচে থাকবো কিনা কে জানে। হতে পারে সম্পত্তির ভোগ না করে আমি মারা যাব। আমার দুটো ছেলে গাধা, ওরা কিছুই জানে না। ওরা তো এইটাও জানে না যে ওরা ধনী ঘরের থেকে ছেলে, যাতে কিছু জানতে না পারে। তাই নিমের কাঢ়ার মধ্যে আমি ঘুমের ওষুধ মিলিয়ে তাদেরকে খাইয়ে দিই। এটা কেউ জানতে না পারুক আর এটা শেষও হয়ে যাক, এমন কোনো প্রক্রিয়া নেই স্বামী। করিষ্কার থেকে জিজ্ঞেস করছি, দাঁড়াও। ভূত কল্পিকা শূদ্র রূপস্য মাতা করিষ্কা জয় হো। যখন ভৈরবজি নিজের চোখ বন্ধ করলো আর মন্ত্রের জাপ করলো, করিষ্কার মুখ থেকে রক্ত জিভার বাইরে বেরোলো। ওই রক্তটা একটা কালো কাগের বদলে তক্ষুনি করিষ্কার মূর্তি কথা বলতে শুরু করলো। নিজের মনস্কামনা শীঘ্র পূর্ণ করার জন্য এক বিশেষ অমাবস্যার দিনে বরুণী নক্ষত্রতে জন্মে থাকা কন্যাকে আমাকে বলি দিক। সেই একটা বলি 100 বলির মতন কাজ করবে। এই দুটো মাথা কাক একটা ঘরের ডালে গিয়ে সে মারা যাবে। ওর মরার পরে তার শরীর থেকে লতা বের হয়ে গিয়ে পুরো গাছে ছড়িয়ে যাবে। 1 বছর হওয়ার আগে একটা কন্যাকে নিয়ে এসে আমাকে বলি দিয়ে দাও, তাড়াতাড়ি। তোমার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হয়ে যাবে। যখন গ্রাম প্রধান চলে যেতে বলল, তখন দৌড়ে এসে পিশাচেরা ওর বাবাকে যেখান থেকে উঠিয়েছিল ওখানেই ঝোপঝাড়ের পেছন থেকে উঁকি মেরে দেখছিল। বাবা যে পিশাচগুলোর সঙ্গে গেছিলেন ফিরে আসবেন তো, দেখা যাক কি হয়। কোনো আওয়াজ না করে ঝোপঝাড়ের পেছনে লুকিয়েছিল। আরো 1 ঘন্টায় সকাল হয়ে যেত। ওই 2 গোলাম ভূত রাঙ্গাকে আবার ফেরত জঙ্গলে ছেড়ে দেয়। যতক্ষণ সেই দুটো মাথা কাক না আসে তুমি এইখানেই থাকবে। করিষ্কার ইচ্ছা অনুসারে সেই কন্যাকে বলি দেওয়ার জন্য তুমি প্রস্তুত করো, আমি আসি। এরম বলে ওই 2 ভূত রাঙ্গাকে জঙ্গলে ছেড়ে চলে যায়। ওই 2 মাথাওয়ালা কাকটা রাঙ্গার কাছে এসে রাঙ্গার বোতলে রক্ত হয়ে বদলে গিয়ে ঢুকে যায়। ওই কাঁচের বোতলটা হাতে ধরে রাঙ্গা বাড়ির জন্য বেরোয়। এতটুকু দেরি না করে বাবলু আর ভাদ্রি পেছনের রাস্তা দিয়ে পালিয়ে রাঙ্গার বাড়ি পৌঁছানোর আগেই পেছনের দরজা দিয়ে ঢুকে ঘুমানোর নাটক করে। এইসব কথা জানতো না রাঙ্গা। ওই বোতলটাকে সাবধানে পাশের পশুশালায় লুকিয়ে দিয়ে দরজার সামনে স্লেটে আরেকটা নম্বর কেটে রক্তদীপক জ্বালিয়ে যেই ঢোলটা বাজায়, বাবলু আর ভাদ্রি বাইরে এসে বাঁশি বাজাতে শুরু করে। পরের দিন গাছের তলায় বসে রাতে বাবা কোথায় গিয়েছিল বাবলু আর ভাদ্রি বসে ভাবছে এসব কি হচ্ছে। ওইদিকে দেবেন্দ্র এসে, আসলে গ্রামে কি হচ্ছে? গ্রামের শুরুতেই ঝান্ডাগুলো কেন লাগানো? ছোট বাচ্চার বলি কেন দেওয়া হচ্ছে? আমি আমার শ্বশুর মশাইকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু উনি বলছেনই না। আসলে আমাকে বলুন যে ঘটনাটা কি ঘটছে, আমি যতটা পারি ততটা সাহায্য করব। বাবলু আর ভাদ্রি ওরা যতটা জানতো দেবেন্দ্রকে সবকিছু জানালো। কি, ভূতেরা তোমার বাবাকে নিয়ে গিয়ে আবার জঙ্গলে ছেড়ে দিল? হ্যাঁ সাহেব, সে ভূতেরা করিষ্কার বলার সেই মেয়েটাকে বলির জন্য প্রস্তুত করতে বলে। আপনাকে এই গ্রামটাকে কিংবা গ্রামের বাচ্চাদেরকে বাঁচাতেই হবে। এই সব জিনিসকে বন্ধ করা কিংবা ওদের শেষ করা শুধু একটাই লোক করতে পারে। কে করতে পারে সাহেব? মন্ত্র কাকি। মহুয়ায় গিয়ে মন্ত্র কাকিকে ডেকে গ্রামে যা হচ্ছে তা বিস্তারিতভাবে মন্ত্র কাকিকে জানিয়ে
কারিশকা প্রেত খুব শক্তিশালী, কিন্তু তোমাদের গ্রামে কোনো ক্ষতি হবে না। সে যতই শক্তিশালী ভূত হোক, আমার বেতাল শক্তির সামনে সে কিছু না। চলো এখন তোমার গ্রামে গিয়ে ওর খবরটা নি। এমন বলে মন্ত্র জানা কাকি দেবেন্দ্র শ্বশুরের বাড়ি এলো। ভদ্রি আর ববলু ওখানে ছিল। জামাই, ইনি কে? আমাদের বাড়িতে এসেছেন কেন? শ্বশুর মশাই, ইনি মন্ত্র কাকি। বদমাশ শক্তিদের শেষ করার জন্যে এনার কাছে অসীম শক্তি। আমাদের গ্রামের ছোট বাচ্চাদের বলির ব্যাপারে, গ্রামের সে পিশাচের ব্যাপারে বাবলু আর বদ্রির থেকে জানতে পেরে আমি মন্ত্র কাকিকে সমাধানের জন্য নিয়ে এসেছি। খুব ভালো কাজ করলে জামাই। আপনি ঠিক সময়ে আমাদের গ্রামে এসেছেন। ছোট বাচ্চাদের বলি দিতে গেলে আমাদের প্রাণ বের হয়ে যায়। তাদের করুণ আওয়াজ আমাদের কান থেকে রক্ত বের করে দেয়। আমাদেরকে কোনো এমন রাস্তা বলুন যাতে আমরা যেই পাপটা করছি আর আমাদের গ্রামের অভিশাপ দুটোই যেন সরে যাক। আরে আরে ভয় পেও না, ও কারিশকাই কেন হোক, ওর দিদা আনুষ্কাও আমার কিছু করতে পারবে না। ওর শেষ দেখেই আমি এখান থেকে যাব। রাত হয়ে গেল। মন্ত্রকাকি বদ্রি আর বাবলুকে ডেকে, তোমাদের বাবা কই? তার কি নাম? তোমরা সেদিন পাহাড়ে কি দেখেছো? আমাকে বিস্তারিতভাবে জানাও। আমার বাবার নাম হলো রাঙ্গা। সেই দিন ভাদ্রি আর বাবলু মন্ত্রজানা কাকিকে বিস্তারিতভাবে জানানো তারা কি দেখেছিল। ডানাওয়ালা ভূতগুলোর পায়ের চিহ্ন অদ্ভুত। ওরা দেয়ালে একে সেটা দেখালো। ও, এবার বুঝলাম, ওই দুই ভূতের নাম মক্ষ আর নক্ষ। ওরা কারিশকার গোলাম প্রেত। তোমরা ভয় পেও না, আমি জানি কি করতে হবে। তোমরা এবার যাও। রাত হয়ে গেল। রাঙ্গা কারিশকা যে রক্তটা দিয়েছিল সেটা একটা গামলায় ঢেলে দু মাথাওয়ালা কাগে বদলে বাইরে উড়ে গেল। রাঙ্গা ওর পিছু পিছু যাচ্ছে। কাকটা সারা গ্রামে ঘুরতে ঘুরতে গ্রাম প্রধানের বাড়ির সামনে একটা গাছের শাখায় বসে পড়ে। কিছুক্ষণ পরে ওর কাকটা কাঁ কাঁ করে চেঁচিয়ে মরে যায়। যখন কাকটা মরে যায়, ওর শরীরটা রক্ত হয়ে গিয়ে গাছ থেকে টপকে টপকে পড়ে। যেই রক্তটা মাটিতে পড়ে, লতাগুলো এসে গাছের সাথে চিপকে গেল। এইসব দেখে রাঙ্গা কিছু বুঝতে পারল না। এ কি, গ্রাম প্রধানের বাড়িতে এসে মরে গেল? এনার বাড়িতে তো কোনো ছোট বাচ্চা নেই। এইসব ভেবে পেছনের দেয়ার দিয়ে লাফিয়ে ভেতরে গিয়ে দেখে পেছনের তারে ছোট বাচ্চার কাপড় শুকোচ্ছিল। জানলা দিয়ে উকি মেরে দেখে দোলনায় একটা ছোট বাচ্চা ঘুমোচ্ছে। গ্রাম প্রধানের নাতনির ব্যাপারে কেউ জানতে না পারে, তাই সে ঘরে লুকিয়ে রেখেছে। কিন্তু রাঙ্গা এই কথাটা জানতো না যে কাকে ছাতের উপর থেকে ওর আসা যাবার উপরে লক্ষ্য রাখছে। ও যেই চলে যায়, ওই গাছের কাছে এসে বেলটাকে দেখে, ও চৌড়ি কুয়ার তন্ত্র প্রয়োগ করেছে। এখন দেরি করা উচিত নয়। তখনই দেবেন্দ্রকে নিয়ে রাঙ্গার বাড়ির দিকে চলে যায়। ছুরি আর লাঠি নিয়ে আসতে দেখে বাড়ির জানলা দিয়ে রাঙ্গা ওদেরকে দেখছিল। ওদের থেকে পালানোর চেষ্টায় মন্ত্র জানা কাকি ওর জাদু দিয়ে ওকে ধরে নেয়। ওকে বলি বৃক্ষর সঙ্গে বেঁধে দেয়। বলো তুমি কে? এ বলিগুলো কেন দিচ্ছ? তোমার আসল গল্পটা কি? আমাদের গ্রাম ইন্দুপুরি, এইখান থেকে 50 কিলোমিটার দূরে। আমার আসল নাম রোশন সিং। আমি ইন্দুপুরীর জমিদার। আমাদের আশেপাশের গ্রাম থেকে আমি অনেক ভাগেই বেশি বড় জমিদার। এটা আশেপাশের গ্রামের লোকেরা বলতো, কিন্তু নিজের সম্পত্তিকে আরো বেশি বাড়ানোর ইচ্ছা আমাকে ঘুমাতে দিত না। একদিন, সাহেব, আমার চিন্তা হচ্ছে আপনার পয়সার লোভে আপনি দিন প্রতিদিন কেমন হচ্ছেন। না জয়বীর, আমার 20টা বংশের মতন সম্পত্তি তৈরি করে দিয়ে আমার পরের বংশরাও আমার মতন রাজা হয়ে বাঁচা উচিত, এইটাই আমার ইচ্ছে। আপনি এতগুলো ব্যবসা করে দিয়ে অনেকগুলো বংশ বসেও খেতে পারবে এমন সম্পত্তি আপনি তৈরি করে দিয়েছেন। আপনি খারাপ না মনে করলে একটা কথা বলি। কি আছে বলো জয়বীর। আপনার কাছে যা আছে সেইটাকে বাড়ানোর আপনার সেই লোভের জন্যে আপনি কোনো বিপদে না পড়েন। পয়সার লোভটা আপনাকে বিপথে নিয়ে যাচ্ছে।
এমনটি আমার চিন্তা আছে সাহেব। এরই মধ্যে সেইখানে করিষ্কা সিদ্ধিপ্রাপ্ত ভৈরব আসলো। ওনাকে আমি খুব বিশ্বাস করতাম। জয়বীর, জমিদারকে বিরোধ করো না, যা বলা হচ্ছে সেইটা করো। ভৈরব মশাই, আমার ইচ্ছে পূর্ণ করার জন্য আমাকে কি কি করতে হবে? আমি সবার জন্য প্রস্তুত। জমিদার মশাই, আপনি যদি সম্পত্তি পেতে চান তাহলে নিজের অর্ধেক ভাব আপনাকে বলি দিতে হবে। তার মানে আপনার স্ত্রী পূর্ণিমাকে বলি দিতে হবে। আমি সম্পত্তি পাবো তার জন্য আমি কোনো জিনিসে বাধা দিই না, কিন্তু আমার স্ত্রী পূর্ণিমা এখন গর্ভবতী। আমার তৃতীয় বংশকে জন্ম দেওয়ার সময় বলি দেওয়ার জন্য আমি প্রস্তুত নয়। ঠিক আছে, মালকিনের বাচ্চা দেওয়া জন্ম হওয়ার পরে আমি করিষ্কাকে বলি দেব। আমি নিজের ইচ্ছা পূর্ণ করব। এমন বলে সেইখান থেকে চলে যায়। দিন কেটে যাচ্ছিল। পূর্ণিমা একটা বাচ্চাকে জন্ম দেয়। আমি একটা পায়রার সাহায্যে ভৈরবকে চিঠি পাঠাই যে আমার স্ত্রী প্রস্তুত। সেই রাত্রে জয়বীর পূর্ণিমাকে সব কথাই বলে দেয়। মালকিন পূর্ণিমা দেবী, জমিদার মশাই আপনার বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনি একটু সাবধানে থাকবেন। এই সময় আমি এটা জানতাম না, জয়বীর পূর্ণিমাকে সব জিনিসের ব্যাপারে আগেই বলে দিয়েছে। পরের দিন পাশের গ্রামে ঘুরতে যাওয়ার বাহানা দিয়ে আমার দুটো ছেলে স্ত্রীকে নিয়ে কেশবনাথ আর বদ্রীনাথকে নিয়ে করিষ্কা পাহাড়ের জন্য বের হয়ে পড়ি। আমার স্ত্রী পূর্ণিমা যে সত্যিটা জানতো আমার ইচ্ছে পূর্ণ না হোক, তাই নিজের সঙ্গে এনে থাকা বিষটা খেয়ে দিয়ে ওর সেইখানেই মৃত্যু হয়ে যায়। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি নিজের স্ত্রী সব নিয়ে করিষ্কার মূর্তির কাছে গেলাম। তোমার স্ত্রীর কি হলো? সে অজ্ঞান নাকি? এটা কি হলো রোশন সিং? বললে ভৈরব কি বলতো, তাই আমি মিথ্যে কথা বললাম। ওই ওই বাচ্চাকে জন্ম দেওয়ার পরে সঙ্গে সঙ্গে যাত্রা করার কারণে দুর্বল হয়ে একটু অজ্ঞান হয়ে পড়েছে। ওকে বলি দেওয়া যাবে নাকি ভৈরব মশাই? না, বলি দেওয়ার জন্য শুধু প্রাণটাই যথেষ্ট। আমার কথায় বিশ্বাস করে দিয়ে মরে থাকা পূর্ণিমা সে বলি দিয়ে দেয়। গলা কেটে মাটিতে পড়াতে পুরো গুফা কাঁপতে লাগে। মাটিতে কম্পন হয়, করিষ্কার মূর্তি বলে ওঠে, প্রতারণা, প্রতারণা! মৃত লাশের বলি দিয়েছ। আমার আর আমার অলৌকিক শক্তির তুমি অপমান করলে। মনস্কামনা পূর্ণ করার জন্য এই বলির ব্যবহার করা হয়েছে। কিচ্ছু পূর্ণ হবে না। ধন সম্পত্তি সব হারিয়ে দিয়ে দরিদ্রতা ভোগ করবে। সারা জীবন তুমি বয়স্ক হয়ে থাকবে। এটা আমার অভিশাপ। করিষ্কার অভিশাপের কারণে আমি নিজের যৌবনতা হারিয়ে দিয়ে বুড়ো রূপে এসে যাই, যাকে কেউ চেনে না। এত ছোট ভুলের জন্য এত বড় শাস্তি? ভৈরব মশাই, আপনি যেরকম করেও আমাকে সাধারণ মানুষ বানান। আমার অভিশাপ দূর হয়ে আমি আবার নিজের আসল রূপে এসে যাই, এমন কিছু করুন। তোমার জীবন আগের মতন হয়ে যাক, তার শুধু একটাই উপায় আছে। করিষ্কাকে 1 বছর আয়ুর বাচ্চার বলি দিতে হবে। সেটা পূর্ণিমা দেবীর বয়স, যেটা কি এখন 45। তাই 45 বাচ্চাকে প্রত্যেক পূর্ণিমাতে বলি দিয়ে সেই বাচ্চাদের আয়ু দিয়ে পূর্ণিমা দেবীর আয়ুকে সমান করতে হবে। এইটাই একমাত্র উপায়। তারপরে আমার ছেলেদেরকে নিয়ে আমি এই গ্রামে ফিরে আসি। এই গ্রামের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে কিছু বছর পরে ভৈরবের সাহায্যে গ্রামে ভূতেদেরকে পাঠিয়ে গ্রামের লোকেদেরকে বিরক্ত করে দিয়ে আমি গ্রামবাসীদের বোঝালাম যে গ্রামের অভিশাপ আছে, তাই 1 বছরের বাচ্চার বলি দিয়ে দিলে ভূতেদেরকে গ্রামে ঢোকার থেকে আটকানো যেতে পারে। এমনটি আমি সবাইকে বোঝালাম। গ্রামবাসীরা এই কথাতে বিশ্বাস করে সবাই হ্যাঁ বলল। তারপরে সেই মাসে ভূতেরা গ্রামে পাও রাখলো না। তারপরে প্রত্যেক মাসেই বাচ্চাদেরকে বলি দেওয়ার জন্য গ্রামবাসীরাই প্রস্তুতি নেয়। সেই অভিশাপের জন্যে আমার বয়স 20 বছর বেড়ে যায়। আমার ছেলের বয়সটাও তাই হয়ে যায়। তারপরে গ্রামে এর নাতনিকে করিষ্কা নিজের বলির জন্য চয়ন করে। সেই বাচ্চার বলি দিলে যজ্ঞ পূর্ণ হবে। পূর্ণিমার ভেতরে সেইটা বলি হওয়া উচিত। ছাড়ুন, আমাকে ছাড়ুন। রাঙ্গার সব কথা শুনে
বদমাস, তোর বলিযোগ্য আমি শেষ করব। দেবেন্দ্র, তোমার মেয়েকে গিয়ে নিয়ে এসো। দেবেন্দ্র গিয়ে নিজের মেয়েকে নিয়ে আসে। অন্ধকার হয়ে গিয়েছে। ভৈরবজির গোলাম ভূত আসার সময় পর্যন্ত কাকি রাঙ্গার রূপে নিজের রূপ বদলে দেয়। সবসময়ের মতন গোলাম ভূত উড়ে আসে। রাঙ্গার রূপে কাকিকে দেবেন্দ্রর মেয়েকে নিয়ে উড়ে গিয়ে পাহাড়ির গুহায় ভৈরবজির মন্দিরে নিয়ে যায়। ও, এসে গেছো রাঙ্গা? এত দেরি কিসের? পূর্ণিমার সময় তো আসতে চলেছে। তাড়াতাড়ি সেই বাচ্চাটাকে বলির জন্য প্রস্তুতি করতে হবে। আহ, মন্ত্র কাকি, তুমি? তোমার এখানে কি কাজ আছে? তোদের মতন বদমাশদের মারার তো আমার একমাত্রই কাজ। রাঙ্গা কোথায়? এখন ও আমার বন্দী, আর তোমার শেষ দেখতে আমি নিজে এসেছি। আহ, প্রতারণা, প্রতারণা! গোলাম প্রেতাত্মারা, এ বাচ্চাটাকে নিয়ে গিয়ে মেরে ফেলো। ওই দুই ভূত কাকির হাত থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নেয় আর গুহার বাইরে উড়ে যায়। নাটা ভূত, যেখানেই আছো আমার সামনে এসো। যাও, গিয়ে ওই বাচ্চাটাকে যে করে হোক বাঁচাও। বাং বাগিনি বাগুতে বাম বাজিরে কেরনি কিরতে কিদাকা জিরে উড়তে মেরতে বুম বুস স্বাহা উড়তে মেরতে হুম হুস স্বাহা। এইভাবে উড়ে গিয়ে দুই ভূতের সাথে লড়ে ওই বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। ওইদিকে কাকি নিজের মন্ত্রশক্তি দিয়ে ভৈরবজিকে ভস্ম করে দেয়। মন্ত্র কাকিয়ে বাচ্চাটাকে নিজের চুলের উপরে বসিয়ে নাটাভূত জঙ্গলে নিয়ে আসে। টাকা পয়সার লোভে অনেক বাচ্চাদের বলি দেওয়ার রঙ্গাকে জ্যান্ত পুঁতে দেয় কাকি। বাচ্চাটাকে ওর বাবার হাতে দিয়ে দেয়। গ্রাম প্রধান বাবলু আর ভাদ্রিকে 5-5 একর জমি দিয়ে সুখী হয়ে জীবনযাপন করতে বলে। গ্রামকে সাপমুক্ত করার জন্য মন্ত্রকাকিকে ফুলের বৃষ্টি দিয়ে কৃতজ্ঞতা জানায় সব গ্রামের লোকেরা।